আমাকে এখানে কেন আনলি? এটা কোন জায়গা? আমি তো বললাম তোদের বাড়ি যাওয়ার জন্য এসেছি। এটা কোন জায়গা সেটা তুমি চিনবে না আপু। আর তোমাকে এখানে এনেছি বিয়ে করার জন্য। বিয়ে? কার বিয়ে? এমন দুষ্টুমি করার মানে কি ইমন? চল, বাড়ি চল, ফুপো হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। মা অপেক্ষা করুক আপু, আমি তো তোমাকে বিয়ে করেই বাড়িতে ফিরবো। মাথা গেছে নাকি? কি যাতা বলে যাচ্ছিস? তুই কি ভুলে গেছিস তুই আমার ফুপাতো ভাই, তাও আবার আমার থেকে 3 বছরের ছোট? আমি কিছুই ভুলে যাইনি আপু। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। এবার কিন্তু সত্যি মেজাজ গরম হচ্ছে ইমন। সব কিছু জানার পরেও এমন নাটক করছিস কেন? তুই জানিস এটা করলে কেমন ঝড় উঠবে? ঝড় তুফান যাই আসুক না কেন, আমি তোমাকে আজ বিয়ে করেই ছাড়ব। তুমি আটকাতে পারবে না। তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই থাক, আমি গেলাম। নীলা চলে যেতে নিলেই ইমন তাকে ধরে এনে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিল। নীলা এবার সত্যি রেগে চিৎকার করে বলল, ইমন, তুই কি পাগল হয়ে গেছিস? হাত ছাড় বলছি। এইভাবে আমাকে বেঁধে রাখার সাহস কিভাবে তোর হয়? খুলে দে এগুলো, এক্ষুনি খুলে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে বলছি। নীলার চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা হাত পা ছটফট করতে করতে সে বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। চারপাশে অজানা একটা নির্জন ঘর, জানালার বাইরে হালকা বাতাস বইছে, অথচ সেই নীরবতার মাঝেই নীলার রাগে কাপা কণ্ঠ বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। ইমন, তুই সীমা পার করে ফেলেছিস। এটা কোনো মজা না। মানুষ জানলে কি হবে ভেবে দেখেছিস একবার? পরিবার আছে, সমাজ আছে, সবাই তোকে ঘৃণা করবে। আমাকে ছেড়ে দে বলছি। নীলা এবার সত্যি চিৎকার শুরু করলো। রাগ, ভয় আর অপমানে তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সেই পানি দুর্বলতা না, প্রচণ্ড ক্ষোভের। সে চেয়ারটা নড়াতে নড়াতে দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কেউ আছেন? দরজা খুলুন। আমাকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে। ইমন, তুই শেষ হয়ে যাবি আজ। ফুপুকে সব বলে দিব আমি। কিন্তু ইমন একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন নীলার রাগ, চিৎকার কিংবা হুমকি তার কানে পৌঁছাচ্ছে না। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি নিয়ে সে ধীরে ধীরে নীলার সামনে এসে দাঁড়ালো। যত ইচ্ছা চিৎকার করো আপু, আজ কেউ তোমাকে বাঁচাতে আসবে না। সব ব্যবস্থা করেই তোমাকে এখানে এনেছি আমি। ঘৃণা লাগছে আমার তোর উপর। ছোট থেকে ভাই বলে মানুষ করেছি তোকে, আর তুই আজ এসব করছিস? লজ্জা করে না তোর? নীলার প্রতিটা কথা ছুরির মতো লাগছিল, তবু ইমনের চোখে এক ফোঁটা দ্বিধাও দেখা গেল না, বরং সে নিচু হয়ে নীলার চোখের দিকে তাকালো। ভাই হিসেবে থাকলে হয়তো সারা জীবন তোমাকে দূর থেকে দেখতে হতো আপু, কিন্তু আমি সেটা পারিনি। তোমাকে অন্য কারো পাশে কল্পনাও করতে পারি না, তাই আজ সব শেষ করে দিব। নীলা আরও ক্ষেপে গেল। রাগে তার বুক ওঠানামা করছে। সে আবার জোরে বাঁধন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আমি কখনো তোকে মেনে নিব না ইমন। জোর করে বিয়ে করলে ভালোবাসা পাওয়া যায় না, বুঝেছিস? তুই ভুল করছিস, খুব বড় ভুল। কিন্তু ইমন এবার কোনো উত্তর দিল না, যেন নীলার প্রতিটা প্রতিবাদ তার সিদ্ধান্তকে আরও শক্ত করে দিচ্ছে। বাইরে তখন কাজের গাড়ির শব্দ শোনা গেল, আর সেই শব্দ শুনে নীলার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। বাইরে গাড়ির শব্দ শোনার পর থেকে নীলার বুকের ভেতর অজানা ভয়ে জমে উঠছে। মুহূর্তে সে বুঝে গেল বিষয়টা আর মজা বা দুষ্টামির মধ্যে নেই। সত্যি ইমন আজ ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। আর সেই ভাবনাতেই নীলা হঠাৎ পুরো শক্তি দিয়ে চেয়ারের সাথে বাঁধা শরীরটা ছটফট করতে শুরু করলো। বাঁচাও, কেউ আছেন? আমাকে বাঁচান, দরজা খুলুন, আমাকে জোর করে আটকে রাখা হয়েছে। ইমন পাগল হয়ে গেছে, কেউ শুনছেন না? নীলা এত জোরে চিৎকার করতে লাগলো যে তার গলা কাঁপতে শুরু করলো। বারবার দরজার দিকে তাকিয়ে সাহায্য চাইছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, চুল এলোমেলো হয়ে মুখের উপর পড়ে গেছে। সে আশা করেছিল হয়তো বাইরে কেউ শুনবে, কেউ এসে দরজা খুলে দিবে, কিন্তু চারপাশ ভয়ঙ্করভাবে নীরব। তার চিৎকার দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছে ফিরে আসছে। প্লিজ কেউ আমাকে বাঁচান, আমি এখানে থাকতে চাই না। ইমন, দরজা খুলে দে বলছি। তুই বুঝতে পারছিস না কি অপরাধ করছিস? কিন্তু কেউ এলো না, কেউ দরজা ধাক্কাও দিল না, যেন পুরো জায়গাটা আগে ফাঁকা করে রাখা হয়েছে। নীলা ধীরে ধীরে বুঝতে পারল আজ সত্যি সে একা। ঠিক তখনই ইমন ধীরে ধীরে
তার কাছে এগিয়ে এলো। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল নীলার দিকে, তারপর নিচু হয়ে তার মুখের খুব কাছে এসে নরম গলেই বলল, এত চিৎকার করে লাভ নেই জান, কেউ শুনবে না। সব ব্যবস্থা করেই তোমাকে এখানে এনেছি, রাজি হয়ে যাও প্লিজ। আমি শুধু তোমাকে নিজের করে পেতে চাই সারা জীবনের জন্য। কথাটা শুনেই যেন নীলার মাথায় আগুন জ্বলে উঠল, চোখ দুটো রাগে জ্বলতে লাগলো। জান বলছিস কাকে? হ্যাঁ, লজ্জা করে না তোর? অসভ্য নির্লজ্জ একটা ছেলে তুই। আমাকে বেঁধে রেখে বিয়ে করবি? নিজের মুখ আয়নায় দেখেছিস কখনো? নীলা এবার একের পর এক রাগে গালাগালি শুরু করে দিল, তার কণ্ঠে ঘৃণা আর ক্ষোভ স্পষ্ট। ছোট থেকে ভাই বলে বিশ্বাস করেছি তোকে, আর তুই এমন নোংরা চিন্তা করেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর। খুলে দে আমাকে, না হলে জীবনেও মুখ দেখাবি না কারো কাছে। কিন্তু আশ্চর্যের বিষয় ইমন একটু রাগ করল না, বরং চুপচাপ দাঁড়িয়ে নীলা সব কথা শুনতে লাগলো, যেন প্রতিটা অপমানও সে মেনে নিতে প্রস্তুত। যত খুশি রাগ করো, গালি দাও, আমি কিছু মনে করছি না। কারণ আমি জানি একদিন তুমি বুঝবে আমি কতটা ভালোবাসি তোমাকে। ইমনের শান্ত স্বভাবটাই যেন নীলাকে আরো বেশি খেপিয়ে দিল। সে আবার জোরে বাঁধন ছিঁড়তে চেষ্টা করলো। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না ইমন, শুনে রাখ, কখনো না। ইমন এবার ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, চোখে একরকম জেদ স্পষ্ট হয়ে উঠল। বাইরে তখন দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো, আর সেই শব্দ শুনে নীলার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ হলো। ইমন একবার নীলার দিকে তাকালো। নীলা তখনও রাগে ফুঁসছে, চোখ দুটো লাল হয়ে আছে কান্না আর ক্ষোভে। ইমন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে সে দেখলো তার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে, তাদের সাথে মাঝবয়সী একজন মানুষ, মাথায় টুপি, হাতে ব্যাগ। বুঝতে বাকি রইল না কাজীকে প্রায় তুলে নিয়ে এসেছে তারা। দোস্ত, অনেক কষ্টে রাজি করাইছি, তাড়াতাড়ি কাজ শেষ কর। কাজী সাহেবকে পাশের রুমে বসা, ভালো করে চা নাস্তার ব্যবস্থা কর। উনাকে যেন কোনো অসুবিধা না হয়। আমি আগে আমার বউকে রাজি করাই, তারপর ডাকবো। কথাটা বলে ইমন আবার দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে তালা লাগানোর শব্দ হতে ঘরের ভেতরটা আবার নীরব হয়ে গেল। সেই নীরবতার মাঝেই নীলার বুক ধরফর করতে লাগলো। তুই সত্যি পাগল হয়ে গেছিস ইমন? মানুষ জোর করে বিয়ে করে নাকি? খুলে দে আমাকে, শেষবার বলছি। ইমন কোনো উত্তর দিল না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নীলার সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ডে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, যেন প্রতিদিনে জমে থাকা অনুভূতিগুলো চোখে ভেসে উঠছে। ইমন নিচু হয়ে শান্ত গলায় বলল, কত সময় নষ্ট করছো জান, ভালোভাবে রাজি হয়ে যাও না, তাহলে সব সহজ হয়ে যাবে। হঠাৎ তার এমন কাছাকাছি আসায় নীলা আরও খেপে উঠল। রাগে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দূরে থাক, একদম কাছে আসবি না বলছি। কিন্তু ইমন যেন কিছুই শুনল না, নিজের জেদের মতোই শান্ত মুখে দাঁড়িয়ে রইল। তুই সীমা পার করে ফেলেছিস ইমন, আমি তোকে কখনো ক্ষমা করব না। রাগ এখন আছে, পরে ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমার হয়ে যাও আপু। নীলার রাগ তখন আগুন হয়ে জ্বলছে। বাধা হাত নিয়েই সে ইমনকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। আমি তোকে ঘৃণা করি বুঝছিস? জোর করে কিছু পেলেই সেটা নিজের হয় না। কিন্তু ইমন একটু বিচলিত হলো না, বরং তার চোখে জেদের ছাপ আরো গাঢ় হয়ে উঠল। বাইরে তখন বন্ধুরা হাসাহাসি করছে, আর ভেতরে জমে উঠছে ঝড়ের আগের ভয়ঙ্কর নীরবতা। নীলা এবার সত্যি রেগে আগুন হয়ে উঠল, তার চোখে স্পষ্ট চ্যালেঞ্জ। দেখে নিস ইমন, আজ যা করছিস এর ফল তুই সারা জীবন ভুলতে পারবি না। ইমন শুধু মৃদু হাসলো, যেন সে আগে সব ঝড় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঘরের ভেতর বাতাসটা যেন ভারী হয়ে উঠছে। নীলার বুক ওঠানামা করছে দ্রুত, চোখ দুটো রাগে আর অপমানে জ্বলছে। ইমন কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে অদ্ভুত এক জেদ, একরকম অস্থিরতা। ইমন ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল, তুমি কি চাও আমি বিয়ে না করি তোমাকে নিজের করে নেই? কথাটা শোনা মাত্রই নীলার শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। চোখ বড় বড় হয়ে গেল রাগে, অপমানে, ঘৃণায়, আর তার মুখ লাল হয়ে উঠল। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস ইমন? এত নিচে নামতে পারলি তুই? আমাকে ভয় দেখাচ্ছিস? ব্ল্যাকমেইল না, আমি যা করতে পারি তাই বলছি। আজ তুমি আমার হবে ভালোভাবে, না হলে জোর করেই।
কথাগুলো ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর দৃঢ়তায় ভরা। নীলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বাঁধা হাত নাড়াতে নাড়াতে চিৎকার করে উঠল। তুই মানুষ না, জানোয়ার। আমাকে স্পর্শ করার সাহস করিস না। ইমন ধীরে ধীরে ঝুঁকে এলো। তার আঙ্গুল এক মুহূর্তের জন্য নীলার মুখের খুব কাছে থেমে গেল। সেই স্পর্শের আগেই নীলা শিউরে উঠল। দূরে সরে যা বলছি, দূরে সরে যা। কিন্তু ইমন থামল না। তার চোখে অদ্ভুত এক উন্মাদ জেদ। মুহূর্তের আবেগে সে নীলার খুব কাছে ঝুঁকে পড়ল। নীলার সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। তীব্র ঘৃণায় কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। কুত্তা, সাহস হলো কিভাবে তোর? তার কণ্ঠে এমন তীব্র আগুন ছিল যা ঘরের বাতাস পর্যন্ত থমকে দিল। ইমন দাঁতে দাঁত চেপে বলল, ভালোভাবে রাজি হও নীলা আপু, আমি চাই না বিষয়টা খারাপ দিকে যাক। কিন্তু নীলা আর থামার মানুষ না। তার চোখে তখন ভয় নেই, শুধু জ্বলন্ত প্রতিবাদ। মরে গেলেও তোকে বিয়ে করব না। তুই ভাবছিস আমাকে ভয় দেখিয়ে ভেঙে ফেলবি? ভুল ভাবছিস। আমি নীলা মাথা নত করার জন্য জন্মাইনি। কয়েক সেকেন্ড দুজনের চোখে চোখ আটকে রইল। বাইরে কাজী অপেক্ষা করছে। ভেতরে জমে উঠছে বিস্ফোরণের আগের নিস্তব্ধতা। এই মুহূর্তে হঠাৎ বাইরে কারো চিৎকার ভেসে এলো, আর সেই শব্দে ইমন চমকে দরজার দিকে তাকালো। ঘরের ভেতর উত্তপ্ত পরিবেশটা। ঠিক তখনই হঠাৎ দরজা ভেঙে গেল। বাইরে থেকে ভেসে আসা গর্জে ওঠা এক কণ্ঠে। দরজায় জোরে ধাক্কার শব্দ পড়ল। ইমন, দরজা খোল এক্ষুনি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। শব্দটা শুনে ইমন যেন মুহূর্তে জমে গেল। চোখে স্পষ্ট ভয় আর বিস্ময় ফুটে উঠল। সে বুঝতে পারেনি এত দ্রুত কেউ এখানে পৌঁছে যাবে। আর অন্যদিকে নীলার বুকের ভেতর হঠাৎ আশার আলো জ্বলে উঠল। এতক্ষণ পর যেন বাঁচার একটা রাস্তা পেল সে। চোখ ভিজে উঠল অস্বস্তিতে। ভাইয়া এখানে? কথা শেষ করার আগেই ইমন ঝড়ের মতো নীলার কাছে এসে দাঁড়ালো। দ্রুত পকেট থেকে ফোন বের করে স্ক্রিনটা নীলার সামনে ধরল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর নীলার মুখের রং সব উড়ে গেল। চোখ বিস্ফোরিত হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন শরীর থেকে সব শক্তি হারিয়ে ফেলেছে। তুই এটা? তার গলা শুকিয়ে গেল। চোখে অবিশ্বাস আর অপমানের ছাপ। ইমন নিচু গলায় ঠান্ডা স্বরে বলল, বাইরে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে কি হবে বুঝতেই পারছো নিশ্চয়ই। 1 সেকেন্ড লাগবে না সব জায়গায় পৌঁছাতে। নীলার চোখে পানি চলে এলো। ঘৃণায় কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল, ছি ইমন, তুই এত নিচে নামতে পারলি? আমি ভাবতেও পারিনি তুই এমন হতে পারিস। এত কথা বলো না এখন, সময় নেই। আমি তোমার হাত পা খুলে দিচ্ছি। বাইরে একদম স্বাভাবিক থাকবে। বলবে বলবে তুমিও আমাকে চাও। তুমি নিজের ইচ্ছেতে এসেছো, না হলে কি হবে সেটা তো দেখেছই। নীলা দাঁতে দাঁত চেপে রইল। রাগে তার পুরো শরীর কাঁপছে, কিন্তু সে কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিল। কয়েক সেকেন্ডের জন্য ইমন দ্রুত তার বাঁধন খুলে দিল। ঠিক তখনই আবার দরজায় জোরে ধাক্কা পড়ল। শেষবার বলছি ইমন, দরজা খোল। ইমন গভীর শ্বাস নিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই তার সাথে তার বড় ভাই রাগে ফেটে পড়ে সরাসরি একটা জোরালো চর বসিয়ে দিল ইমনের গালে। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। লজ্জা করে না তোর? কি করতে যাচ্ছিলি তুই? পুরো পরিবারকে শেষ করে দিবি নাকি? ইমন কিছু বলার আগেই হঠাৎ নীলা সামনে এগিয়ে এলো। তারপর বলল, না, মেরো না ওকে। আমি আমি নিজের ইচ্ছেতেই এখানে এসেছি। ইমন আমাকে জোর করে আনেনি। আমি ইমনকে বিয়ে করতে চাই। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কথাগুলো বলতে বলতে নীলার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল। চোখ নিচু করে দাঁড়িয়ে রইল সে। ঠিক তখনই পিছন থেকে বজ্রপাতের মতো গর্জে উঠল আরেকটা কণ্ঠ। নীলার বাবা অর্থাৎ ইমনের মামা রাগে আগুন হয়ে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। চোখ লাল, মুখ কাঁপছে প্রচণ্ড ক্রোধে। নিজের ফুফাতো ভাইকে বিয়ে করবে বলছিস তুই? আমাদের মাথা নিচু করে দিলে এত বড় সাহস হলো কিভাবে? পুরো ঘর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। আর নীলা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে ভেঙে পড়ল মুখে জোর করে শক্ত ভাব ধরে রেখে। আর ইমন চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে। ঘরের ভেতর তখন এমন এক উত্তেজনা ছড়িয়ে পড়েছে যেন সামান্য একটা শব্দে সব কিছু ভেঙে পড়বে। নীলার বাবার রাগে পুরো পরিবেশ ভারী হয়ে গেছে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না ঠিক কী হতে যাচ্ছে পরের মুহূর্তে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন মেহু? এটা কি নাটক শুরু করেছিস তোরা?
পরিবার বলে কিছু আছে না? ইমন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখ লাল, মুখে অদ্ভুত এক ভাঙ্গা জেদ। মামা, আমি নীলা ছাড়া বাঁচতে পারবো না। ছোটবেলা থেকে শুধু ওকেই ভালোবেসেছি। আজ যদি ওকে না পাই তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। কথাটা বলেই হঠাৎ পাশের টেবিলের দিকে হাত বাড়ালো ইমন। কেউ বুঝে ওঠার আগে সে একটা ধারালো ছুরি হাতে তুলে নিল। মুহূর্তে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইমন, কি করছিস বাবা? ছুরি নামা। পাগল হয়ে গেছিস নাকি তুই? নীলা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তার বুক কেঁপে উঠল ভয়ে আর অজানা চাপের মধ্যে। নীলার বাবার রাগ আর ভয় মিশ্রিত কণ্ঠে বলেন, এইসব কি পাগলামি ইমন? ছুরি নামা বলছি। না মামা, আজ সিদ্ধান্ত নিন। নীলাকে যদি আমার থেকে দূরে নিয়ে যান তাহলে এখানেই সব শেষ করে দিব নিজেকে। আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচব না। ছুরিটা নিজের হাতের কাছে তুলে ধরতেই সবাই সত্যি ভয় পেয়ে গেল। কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। ঘরের ভেতর কান্নার শব্দ শুরু হয়ে গেছে। বাবা, ছুরি ফেলে দে, যা চাইবি তাই হবে। আগে ছুরিটা নামা ইমন, কথা বলে সব ঠিক করা যাবে। নীলার বাবা দাঁড়িয়ে আছেন নিশ্চুপ হয়ে। রাগে তার বুক ওঠানামা করছে, কিন্তু সামনে ভাগ্নের এমন অবস্থা দেখে তিনিও দ্বিধায় পড়ে গেলেন। ইমন আবার বলল, আমি শুধু নীলাকে চাই মামা। ও ছাড়া আমার জীবন শেষ। কয়েক মুহূর্তের ভয়ঙ্কর নীরবতার পর অবশেষে নীলার বাবা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন, যেন নিজের সাথে যুদ্ধ করছেন। যদি যদি নীলা রাজি থাকে তাহলে আমি আর কিছু বলবো না। কথাটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। পরিস্থিতি সামলানোর জন্য বাধ্য হয়ে যেন সিদ্ধান্তটা নিতে হলো। সবাই তখন নীলার দিকে তাকালো, কিন্তু নীলা কিছুই বলতে পারল না। তার ঠোঁট কাঁপছে, চোখে জমে আছে অপমান আর অসহায়তা। সে জানে সত্যিটা বলে কি হতে পারে। ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে, আর সেই নীরবতাকেই সবাই সম্মতি ভেবে নিল। ইমনের ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত স্বস্তির হাসি ফুটে উঠল। বাড়ি তখন কাজী অপেক্ষা করছে, আর ভেতরে শুরু হতে যাচ্ছে এমন একটা বিয়ে যেটা কারো হৃদয়ে শান্তি আনলো না। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এসেছে। কেউ জোরে কথা বলছে না, সবাই যেন ভয় পাচ্ছে আবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ইমন ধীরে ধীরে হাতের ছুরিটা নামিয়ে দিল। তার চোখে এখন শুধু এক জায়গায় স্থির, নীলার দিকে। কয়েক মুহূর্ত পর ইমন গভীর শ্বাস নিয়ে বলল, কাজী সাহেবকে ডাকো, বিয়ে পড়ানো হোক। কথাটা শুনতে বাইরে দাঁড়িয়ে থাকা বন্ধুরা দ্রুত পাশের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব ভিতরে ঢুকলেন। ঘরের সবাই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। কারোর মুখে হাসি নেই, আনন্দ নেই, শুধু চাপা অস্বস্তি। নীলা চুপচাপ বসে আছে, মাথা নিচু, হাত দুটো কাঁপছে হালকা করে। ভিতরে ভিতরে সে রাগে, অপমানে, অসহায়তায় ফেটে পড়ছে। মনে হচ্ছে বুকের ভেতর জমে থাকা চিৎকারটা বের হয়ে আসবে এখনই, কিন্তু সে কিছু বলল না। কারণ সে জানে একটা ভুল শব্দ সব কিছু আরো ভয়ঙ্কর করে দিতে পারে। কাজী শান্ত গলায় বলেন, কনের সম্মতি আছে তো? মুহূর্তটা যেন থেমে গেল। সবাই নীলার দিকে তাকিয়ে রইল। নীলার বুক কেঁপে উঠল, চোখ বন্ধ করলো সে কয়েক সেকেন্ডের জন্য। তারপর খুব আস্তে মাথা নাড়ালো। সেই নীরব সম্মতিতেই শুরু হলো বিয়ে পড়ানো। ইমন দৃঢ় কণ্ঠে কবুল বলল, আর নীলা ঠোঁট কাঁপতে কাঁপতে খুব ধীরে বলল, কবুল। শব্দটা বলার সাথে সাথে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, যেন সেই এক শব্দে তার জীবনের সব কিছু বদলে গেল। কিছু সময়ের মধ্যে বিয়ে শেষ হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ নীলার বাবার সামনে এগিয়ে এলেন। মুখ শক্ত, চোখে প্রচণ্ড কষ্ট আর রাগ জমে আছে। আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস নীলা। কখনো কখনো আমার বাড়িতে পা দিবি না। আমি এই বিয়ে মানি না, কোনো দিনও না। কথাগুলো যেন বজ্রপাত হয়ে পড়ল নীলার ওপর। সে এবার কান্না করে উঠল, বাবা, কিন্তু তিনি আর পিছনে তাকালেন না। রাগ আর অপমানে কাঁপতে কাঁপতে সোজা ঘর থেকে বের হয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন নীলার বুক চিরে দিল। এতক্ষণ নিজেকে শক্ত করে রাখা মেয়েটা আর পারল না। হঠাৎ করে সে ভেঙে পড়ল কান্নায়। বাবা আমাকে ফেলে চলে গেলে? তার কান্না পুরো ঘর ভারী হয়ে উঠল। কেউ কিছু বলতে পারছে না। ঠিক তখনই ইমনের মা অর্থাৎ নীলার ফুপে এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বললেন,
কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। নীলা ফুপুর বুকে মুখ লুকিয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আর একটু দূরে দাঁড়িয়ে ইমন নিঃশব্দে তাকিয়ে রইল তার মুখে। স্বস্তি থাকলেও কোথাও যেন অজানা ছায়া ফেলছে, কারণ সে জানে না এই জোর করে পাওয়া সম্পর্ক একদিন কি তাকে মূল্য দিতে বাধ্য করবে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও কারোর মুখে আনন্দ ছাপ নেই। চারপাশটা অদ্ভুত নীরব। নীলা মাথা নিচু করে বসে আছে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে। জীবনের সব কিছু যেন কয়েক ঘন্টার মধ্যেই উল্টে গেছে তার। ইমন ধীরে ধীরে এসে বলল। চলো বাড়ি যাই। কথাটা শুনে নীলা কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে উঠে দাঁড়ালো, যেন নিজের ইচ্ছে বলে কিছু আর অবশিষ্ট নেই। গাড়িতে পুরো পথ কেউ কথা বলল না। বাইরে রাস্তার আলো একের পর এক পেছনে চলে যাচ্ছে, আর নীলা জানালার পাশে বসে শূন্য চোখে তাকিয়ে রইল। মাঝে মাঝে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সে মুছছে না। ইমন কয়েকবার তাকালো তার দিকে, কিছু বলতে চাইলো কিন্তু শব্দ খুঁজে পেল না। কিছু সময় পর গাড়ি এসে থামলো ইমনের বাড়ির সামনে। বড় গেট খুলে গাড়ি ভেতরে ঢুকতেই বাড়ির কাজের লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল। এত রাতে সবাই একসাথে ফিরেছে, তাও সাথে নীলা। নীলা ধীরে গাড়ি থেকে নামলো, পা যেন কাঁপছে তার। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে বের হয়ে এলেন ইমনের বাবা। গম্ভীর মানুষ, চোখে কঠোরতা সবসময় স্পষ্ট থাকে। তিনি অবাক হয়ে নীলার দিকে তাকালেন। কি ব্যাপার, তোমার ভাইয়ের মেয়ে আজ হঠাৎ এখানে কি মনে করে এলো? প্রশ্নটা ছিল স্বাভাবিক, কিন্তু বিয়ের পরের মুহূর্তে সবকিছু বদলে গেল। ইমনের মা শান্ত গলায় বললেন, ও শুধু আমার ভাইয়ের মেয়ে না, আজ থেকে তোমার বৌমা। কথাটা শুনে যেন মুহূর্তে সময় থেমে গেল। ইমনের বাবার মুখের রং বদলে গেল, চোখে বিস্ফোরিত হয়ে উঠল, যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। কি বললে তুমি? ঘরের সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। ইমনের মা এবার ধীরে বলেন, ইমন আর নীলার আজ বিয়ে হয়েছে। অসম্ভব, এটা কখনোই হতে পারে না। নিজের মামাতো বোনকে বিয়ে করেছে ও। আমার সম্মতি ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস হলো কিভাবে? তিনি রাগে সামনে রাখা টেবিলে জোরে হাত মারলেন, তারপর রাগে চিৎকার করে বলল, শুনে রাখো, কিছুতেই তোমার ভাইয়ের মেয়েকে আমি এই বাড়িতে বৌমা হিসেবে মানব না, কখনোই না। কথাগুলো শুনে নীলার বুকটা আবার ভেঙে গেল। একটু আগে বাবাকে হারিয়েছে, এখন আবার নতুন অপমান। সে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখ থেকে নীরবে পানি পড়ছে। ইমন এবার সামনে এগিয়ে এলো। বাবা, একটা কথাও বলবি না। আজ যা করেছিস তার ফল তোকে ভোগ করতে হবে। পুরো বাড়ি জুড়ে ঝড় নেমে এলো, আর সেই ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে নীলা বুঝতে পারল তার নতুন জীবনের শুরুটাই যুদ্ধ দিয়ে। ড্রয়িং রুমের ভেতর তখন যেন আগুন জ্বলছে। ইমনের বাবার রাগে পুরো পরিবেশ কেঁপে উঠছে। তার চোখ লাল হয়ে গেছে, মুখ শক্ত হয়ে আছে, কেউ সাহস পাচ্ছে না একটা শব্দ করার। হঠাৎ তিনি আঙ্গুল তুলে দরজার দিকে দেখে গর্জে উঠলেন, এখনই এই মুহূর্তে তোর বউকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। নীলার বুক ধক করে উঠল, সে যেন ঠিক শুনতে পারছে না কি বলা হলো। কি বলছো তুমি? মাথা ঠান্ডা করে কথা বলো। আমি একদম ঠিক কথা বলেছি। তোমার ভাইয়ের মেয়েকে আমি কোনোদিনও এই বাড়ির বৌমা হিসেবে মানব না। এটা আমার শেষ কথা। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু সে শব্দ করছে না। ইমন এবার সামনে এগিয়ে এলো, চোখে কষ্ট আর জেদ মিশে আছে। কেন বাবা? আমি নীলাকে ভালোবাসি, ও আমার স্ত্রী এখন। ভালোবাসিস? তাহলে সেই ভালোবাসা নিয়েই বের হয়ে যা আমার বাড়ি থেকে। যার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছিস তাকে নিয়েই নিজের জীবন চালা। কথাগুলো ছুরির মতো বিঁধল নীলার হৃদয়ে। সে ধীরে এক পা পিছিয়ে গেল, মনে হচ্ছে আবার সবকিছু ভেঙে পড়ছে তার সামনে। ইমন দাঁত চেপে বলল, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ বাবা? হ্যাঁ, আজ থেকেই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি এই মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকতে চাস। তুমি কি করে এমন কথা বলতে পারো? ছেলে ভুল করেছে ঠিক আছে, কিন্তু তাই বলে বাড়ি থেকে বের করে দেবে? সিদ্ধান্ত বদলাবে না, ওরা এখনই বের হবে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর হঠাৎ ইমনের মা চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ালেন। তাহলে শুনে রাখো, ওকে যদি এই বাড়ি থেকে বের করে দাও, আমিও এই বাড়িতে থাকবো না। কি বললে তুমি? ছেলে আর বৌমাকে রাস্তায় নামিয়ে দিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না। ওরা গেলে আমিও যাব।
মুহূর্তেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। একদিকে রাগে জ্বলতে থাকা বাবা, অন্যদিকে ছেলে পাশে দাঁড়িয়ে থাকা মা, আর মাঝখানে দাঁড়িয়ে নীলা। মনে হচ্ছে তার কারণে একটা পরিবার ভেঙে যাচ্ছে। তার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। আমার জন্য সবাই ঝগড়া করো না। কিন্তু কেউ যেন তার কথা শুনছে না। ঝড়টা মাত্র শুরু হয়েছে, ঘরের ভেতর এখন তীব্র উত্তেজনা ছড়িয়ে আছে। কেউ কারো দিকে ঠিকমতো তাকাতেও পারছে না। ইমনের বাবা রাগে হাঁপাচ্ছেন, যেন আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। ঠিক তখনই ইমনের বড় ভাই ধীরে সামনে এগিয়ে এলো। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে শান্ত গলায় বলল, বাবা একটু শান্ত হও, যা হওয়ার তো হয়ে গেছে, এখন রাগ করে আর লাভ কি? কথাটা শুনেই ইমনের বাবা ঘুরে তাকালেন, চোখে আগুন জ্বলছে। তুই কি বলছিস বুঝে বলছিস? তুই ভাবলে কিভাবে আমি ওকে আমার বৌমা বলে মেনে নেব? নিজের মামাতো বোনকে বিয়ে করেছে ও, সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? তার কণ্ঠে অপমান আর ক্ষোভ স্পষ্ট। ভাই কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, বাবা ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু একজনের ভুলের শাস্তি আরেকজনকে দেওয়া কি ঠিক? নীলা তো এখন আমাদের বাড়ির বউ। নীলা অবাক হয়ে তাকালো তার দিকে। এতক্ষণ প্রথমে কেউ তার হয়ে কথা বলল না, আবার ভাই বলল, ওদের মেনে নাও বাবা, রাগ করে পরিবার ভেঙে ফেলো না। কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল হয়তো তিনি কিছু বলবেন, হয়তো সিদ্ধান্ত বদলাবেন, কিন্তু হঠাৎ তিনি রাগে হাত ঝালেন। কেউ আমাকে শেখাতে আসবি না কি করা উচিত। এত জোরে বলেন যে পুরো ঘর কেঁপে উঠল। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালেন না। রাগে গজাতে গজাতে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। সিঁড়িতে তার পায়ের শব্দ ধূপধাপ করে বাজতে লাগলো, যেন প্রতিটা শব্দে রাগ ঝরছে। ঘরে আবার নীরবতা নেমে এলো। ইমনের মা দীর্ঘশ্বাস ফেলেন, আর ইমনের বড় ভাই এবার ইমনের দিকে তাকালো। দাঁড়িয়ে আছিস কেন? পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে নীলাকে নিয়ে রুমে যা, ও অনেক ক্লান্ত। ইমন ধীরে মাথা নাড়ল, তারপর নীলার দিকে তাকালো। নীলা এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে, মনে হচ্ছে সব শক্তি হারিয়ে ফেলেছে। ইমন আস্তে বলল, চলো। কয়েক সেকেন্ড দ্বিধা করার পর নীলা ধীরে তার সাথে হাঁটতে শুরু করলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার মনে শুধু একটাই কথা ঘুরছে, এই বাড়িটা কি সত্যি তার নতুন ঠিকানা, নাকি নতুন যুদ্ধ শুরু? দরজার সামনে এসে ইমন রুম খুলল। ঠিক সেই মুহূর্তে দুজনের জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাত শুরু হতে চলেছে। রুমের দরজাটা বন্ধ হতে বাইরে থাকা সব শব্দ যেন হঠাৎ থেমে গেল। বিশাল ঘরটা নিস্তব্ধ হয়ে উঠল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। ইমন দরজার পাশে দাঁড়িয়ে নীলার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল কিছু একটা বলতে চায়। ঠিক তখনই সবকিছু বিস্ফোরণের মতো ঘটল। নীলা হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে গেছে, মুখ কাঁপছে রাগে আর অপমানে। কুত্তা, সবকিছুর জন্য তুই দায়ী। চিৎকারটা এত জোরে ছিল যে পুরো রুম কেঁপে উঠল। ইমন একটু চমকে উঠল। আমার জীবনটা শেষ করে দিলি তুই। নিজের জেদের জন্য আমাকে সবার সামনে অপমান করলি। বাবা পর্যন্ত আমাকে ত্যাগ করে চলে গেল। বলতে বলতে সে সামনে রাখা ফুলদানিতে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাঁচ ভেঙে শব্দ হলো পুরো ঘরে। ইমন একটু এগিয়ে এসে শান্ত গলায় বলল, শুনো জান, আমি একদম কাছে আসবি না, আর এক পা সামনে আসলে আমি সত্যিই তোকে খুন করে ফেলবো। ইমন থেমে গেল। এমন নীলাকে সে আগে কখনো দেখেনি। নীলা হাঁপাতে হাঁপাতে বলল, আমার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস। আমি তোকে কখনো ক্ষমা করব না, কোনোদিনও না। তার চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা দুর্বলতার কান্না না, ভাঙা আর ঘৃণার কান্না। ইমন ধীরে ধীরে বলল, আমি শুধু তোমাকে হারাতে চাইনি নীলা, তাই। চুপ। ভালোবাসার নাম নিস না মুখে। এটা ভালোবাসা না, এটা জোর জবরদস্তি। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। দুজন দুদিকে দাঁড়িয়ে, অথচ এই রুমে থেকেও যেন হাজার মাইল দূরে। আর ইমনও তখন প্রথমবার বুঝতে পারল জোর করে পাওয়া মানুষকে নিজের করা এত সহজ না। রুমের ভেতর তখন উত্তপ্ত পরিবেশ। ভাঙা ফুলদানির কাজ মেঝেতে ছড়িয়ে আছে। নীলার বুক দ্রুত ওঠানামা করছে, রাগ যেন কমার নামই নিচ্ছে না। ইমন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে বলল, জান, একটু রেস্ট নাও। আজ অনেক কিছু হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। কথাটা শেষ হতে নীলা যেন আবার বিস্ফোরিত হলো। নীলার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোর লজ্জা করে না আমাকে জান বলতে? আমি তোর মামাতো বোন, তাও আবার তোর থেকে 3 বছরের সিনিয়র। তোর রুচি এত বাজে হতে পারে ভাবতেও পারিনি। কথাগুলো ছুরির মতো লাগলেও ইমন চুপ করে শুনল। তারপর শান্ত গলায় বলল, ভালোবাসা ছোট বড় দেখে হয় না নীলা,
বয়স দিয়ে বা সম্পর্কের নামে অনুভূতি থামে না। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। সিনিয়র জুনিয়র বাদই দিলাম, সিনিয়র জুনিয়র বাদই দিলাম, তুই তো ভালো করেই জানিস দুই পরিবারের কেউ এই সম্পর্ক মানবে না। আজ কি হলো দেখলি না, বাবা আমাকে ত্যাগ করে চলে গেল, তোর বাবাও আমাদের বের করে দিতে চাইছিল। সব জানার পরেও তুই এমন করলি, একবারও ভাবলি না আমার কি হবে? ইমন ধীরে সামনে এগিয়ে এলো, তবে এবার দূরত্ব রেখে দাঁড়ালো। এরপর শান্ত কণ্ঠে বলল, জানি সবাই এখন রাগ করছে, কিন্তু আমি হার মানব না। ভালোবাসা দিয়েই সবাইকে জয় করব। একদিন দেখবে সবাই আমাদের মেনে নেবে। নীলা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে মাথা নাড়িয়ে, স্বপ্ন দেখিস তুই, কিন্তু আমি না, মনে রাখিস। জোর করে বিয়ে করেছিস ঠিকই, কিন্তু আমার মন কোনোদিন পাবি না। কথাটা বলে সে বিছানার একপাশে গিয়ে বসে পড়ল, মুখটা ঘুরিয়ে নিল সম্পূর্ণ। আর ইমন দাঁড়িয়ে রইল একই জায়গায়। বুঝতে পারলো সামনের পথটা এতটা সহজ না। এই বিয়ে শুধু শুরু হয়েছে এক দীর্ঘ যুদ্ধের। রুমের ভেতর ভারী নীরবতা নেমে এসেছে, বাইরের রাত গভীর হয়ে গেছে, কিন্তু এই ঘরের ভেতরে যেন ঝড় থামার কোনো লক্ষণ নেই। নীলা বিছানার একপাশে বসে আছে, মুখ ফিরিয়ে, চোখ লাল হয়ে আছে কান্না আর রাগে। ইমন কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে থেকে ধীরে টেবিল থেকে এক গ্লাস পানি তুলে নিল। সে খুব সাবধানে নীলার দিকে এগিয়ে এসে নরম গলায় বলল, এটা খাও, ভালো লাগবে। সারা দিন কিছু খাওনি। কথাটা শেষ হওয়ার আগে নীলা হঠাৎ ঘুরে দাঁড়ালো, তার চোখে তখন জমে থাকা আগুন। পরমুহূর্তে সে ইমনের হাত থেকে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দ করে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে গেল, পানি চারিদিকে ছড়িয়ে পড়ল। আমার সব ভালো কেড়ে নিয়ে এখন ভালো মানুষ আসতে আসছিস? লাগবে না তোর এই নাটক করা ভালোবাসা, বুঝছিস? লাগবে না। ইমন কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। সে যেন আগে বুঝেছিল এমন কিছু হবে, তবুও শান্ত থাকার চেষ্টা করে বলল, আমি নাটক করছি না নীলা, সত্যি বলছি। তুমি অসুস্থ হয়ে পড়বে এভাবে? চুপ কর। আমার জন্য চিন্তা করার অধিকার কে দিয়েছে তোকে? জোর করে বিয়ে করেছিস বলে ভাবিস আমি তোর হয়ে গেছি? ভুল ভাবছিস। তুই আমার জীবন শেষ করে দিয়েছিস। বলতে বলতে সে গালাগালি শুরু করে দিল। একটার পর একটা কথাই ইমনকে আঘাত করতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয় ইমন কিছুই বলল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে শুনতে লাগলো। নীলা হাঁপাতে হাঁপাতে বলল, আমার পরিবার ভেঙে দিলি, বাবাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি, আর এখন পানি নিয়ে এসে ভালোবাসা দেখাচ্ছিস। আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করো, কিন্তু একদিন বুঝবে। সেই দিন কোনোদিন আসবে না। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। ভাঙ্গা গাছের পাশে দাঁড়িয়ে ইমন বুঝতে পারল আজকের রাতটা শুধু তাদের প্রথম রাত না, বরং সম্পর্ক ভাঙ্গা আর জোড়া লাগার লড়াইয়ের শুরু। রুমের ভেতরে ভারী নীরবতা তখনও কাটেনি। নীলা বিছানার এক কোণে বসে চোখ মুছছিল, কানে তার পুরো মুখ লাল হয়ে গেছে। ঠিক তখনই দরজায় হালকা শব্দ করে ইমনের মা ঢুকলেন, হাতে গরম খাবারের ট্রে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে নীলার পাশে বসে নরম গলায় বললেন, খেয়ে নে মা, মনে হয় কিছু মুখে দিসনি। এভাবে না খেয়ে থাকলে শরীর আরো খারাপ হয়ে যাবে। এই কথা শুনতে নীলার বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন হঠাৎ বিস্ফোরিত হয়ে বের হয়ে এলো। সে হঠাৎ ট্রেটার দিকে না থেকেই ফুপকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কাঁপা কাঁপা গলায় বলল, ফুপু, ইমন সব শেষ করে দিল। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা পর্যন্ত আমাকে ভুল বুঝলো, কেউ আমার কথা শুনলো না। ইমনের মা হতভম্ব হয়ে গেলেন। তিনি নীলার মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলেন। কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, কেন রে মা, তুই কি ইমনকে ভালোবাসিস না? আমরা তো ভাবলাম তোদের দুজনের মনেই হয়তো কিছু আছে। নীলা সাথে সাথে মাথা তুলে তাকালো, চোখে রাগ আর অপমান জমে আছে। দাঁতে দাঁত চেপে বলল, না ফুপু, একদম না। আমি কখনো ওকে এইভাবে ভাবিনি। ও আমাকে ভয় দেখিয়ে নিজের জীবন শেষ করার কথা বলে সবাইকে বাধ্য করেছে। আমি কিছু বলার সুযোগই পাইনি। কথাগুলো শুনে ইমনের মা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন। তার মুখের রং বদলে গেল। অবিশ্বাস নিয়ে দরজার দিকে তাকালেন, কারণ ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল ইমন। নীলার চোখ মুছতে মুছতে আবারও বলল, আমি ওকে কখনো ক্ষমা করব না ফুপু। জোর করে কাউকে নিজের করা ভালোবাসা এটা অন্যায়। হঠাৎ ইমনের মা রাগে উঠে দাঁড়ালেন, চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি ঘুরে ইমনের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন,
ইমন, এসব কি শুনছি আমি? তুই নীলাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছিস? রুমের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল। ইমন চুপ করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু। তার চোখে অপরাধবোধ আর ভয় একসাথে স্পষ্ট। আর নীলা তাকিয়ে আছে ঘৃণা আর অভিমানে ভরা দৃষ্টিতে। ইমনের মায়ের চোখে তখন রাগে লাল হয়ে উঠেছে। তিনি এক পা এগিয়ে এসে ইমনের সামনে দাঁড়ালেন। রুমের ভেতর যেন ঝড় নেমে এলো। কঠিন গলায় কাপা রাগ নিয়ে বলেন, তোকে আমি এই শিক্ষা দিছি ইমন? মানুষকে ভয় দেখিয়ে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে শিখেছি? একটা মেয়ের জীবন নিয়ে এমন খেলতে পারলি তুই? ইমন মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, যেন কথাগুলো গলায় আটকে গেছে। তারপর ধীরে মাথা তুলে ভাঙ্গা গলায় বললেন, কি করতাম মা বলো? আমি শুনেছি মামা নীলার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে, অন্য কারোর সাথে ওকে বিয়ে দিয়ে দিবে। তখন আমার মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল নীলাকে হারিয়ে ফেলবো। তার কণ্ঠে অসহায়তা স্পষ্ট ছিল, কিন্তু তাতে ইমনের মায়ের রাগ একটু কমল না। তিনি হাত তুলে বললেন, তাই বলে এমন নাটক করবি? নিজের জীবন শেষ করার ভয় দেখিয়ে সবাইকে বাধ্য করবি? ভালোবাসা এভাবে আদায় করা হয় নাকি? আমি ভালোবাসি ওকে মা, অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে শুধু নীলাকেই নিজের ভেবেছি, তাই হারাতে চাই নাই। মাথা ঠিক ছিল না তখন। এই কথা শেষ হতে নীলা যেন আর নিজেকে সামলাতে পারল না। সে হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, চুপ কর তুই। ভালোবাসা বলিস না মুখে, এটা ভালোবাসা না, এটা জোর জবরদস্তি। নিজের স্বার্থের জন্য আমার জীবনটা শেষ করে দিছিস। সে আঙ্গুল তুলে ইমনের দিকে তাকিয়ে রাগে গালাগালি করতে লাগলো। তোর এত সাহস কিভাবে হলো আমাকে এভাবে ফাঁসানোর? জানিস আমি কত অপমান সহ্য করেছি? সবাই ভাবছে আমি নাকি রাজি ছিলাম। তুই একটা স্বার্থপর, নিজেরটা ছাড়া কিছুই বুঝিস না। ইমন কিছু বলতে এগিয়ে আসতে নীলা পিছিয়ে গেল, চোখে আগুন নিয়ে পড়ল। আর এক পা কাছে আসবি না, শপথ করে বলছি, সহ্য করতে পারবো না তোকে। রুমের ভিতর তখন নিস্তব্ধতা নেমে এলো। ইমনের মা হতাশ হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন, আর ইমন দাঁড়িয়ে আছে অপরাধীর মতো, কিন্তু তার চোখে এখনো হারানো ভয় আর মরিয়া ভালোবাসা স্পষ্ট। রুমের ভেতর তখন ভারী নীরবতা ছড়িয়ে আছে। নীলা চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। বারবার সে বিছানার এক কোণে মুখ ফিরিয়ে বসে আছে, যেন কারোর সাথে তার একটাও কথা বলতে চায় না। ইমনের মা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে পড়লেন। মায়ের চোখেও মায়া আর স্পষ্ট কষ্ট। তিনি আলতো করে নীলার মাথায় হাত রেখে বললেন, এভাবে রাগ করে বসে থাকলে তো হবে না মা। সারাদিন কিছু খাস নাই, না খেয়ে থাকলে কি সব সমস্যা ঠিক হয়ে যাবে? আমার খেতে ইচ্ছে করছে না ফুপু, কিছুই ভালো লাগছে না। মা এবার একটু শান্ত হয়ে তার হাত ধরে বসিয়ে দিলেন। প্লেটটা সামনে এনে নিজের হাতে ভাত মেখে বললেন, না মা, ইচ্ছে না করলেও খেতে হবে। রাগ করে নিজের শরীর খারাপ করে কোনো লাভ নেই। জীবন অনেক কঠিন জিনিস, না খেয়ে থাকলে কষ্ট শুধু নিজেরই বাড়ে। নীলা মাথা নাড়াতে চাইল, কিন্তু তিনি এবার জোর করে এক লোকমা মুখের সামনে ধরলেন। কোমল অথচ ভারী কণ্ঠে বলতে লাগলেন, জানিস নীলা, জীবনে আমিও অনেক কষ্ট পাইছি। এমন দিন গেছে না খেয়ে থেকেছি, কেউ একটা খবর নিতেও আসে নাই। তখন বুঝছি মানুষ যতই কষ্ট পাক নিজেকে শক্ত রাখতেই হয়। কথাগুলো শুনে নীলার চোখ আবারও ভিজে উঠল। ধীরে ধীরে সে মুখ খুলতেই মা লোকমাটা খাইয়ে দিলেন। তারপর আরেক লোকমা তুলে দিয়ে বললেন, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে নিজের হাতে তাকে খাইয়ে দিতে লাগলেন তিনি। নীলা মাঝে মধ্যে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু চোখে পানি থামছে না। তবুও মায়ের মমতায় বাধ্য হয়ে কয়েক লোকমা খেয়ে নেয়। সবশেষে পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। তারপর হঠাৎ ইমনের দিকে ঘুরে কঠিন গলায় বললেন, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? নিচে গিয়ে খেয়ে আয়। সারাদিন তুইও কিছু খাস নাই মনে হয়। ইমন একটু দ্বিধায় নীলার দিকে তাকালো, যেন কিছু বলতে চাই, কিন্তু মায়ের চোখের কঠিন দৃষ্টি দেখে আর কিছু বললেন না। ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বের হয়ে গেল। দরজা বন্ধ হতেই রুমটা আবার শান্ত হয়ে গেল, আর নীলা চুপচাপ বসে রইল। বুকের ভেতর জমে থাকা অভিমান আর অজানা ভবিষ্যতের ভয় নিয়ে ইমন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। ঘরে বাতাস ভারী মনে হচ্ছিল। তখনই ইমনের বাবা ঘরে প্রবেশ করলেন। চোখের এক মুখে কঠোরতা। ইমনের বাবা ইমনের দিকে তাকিয়ে বলেন, তুই বিয়ে করেছিস নীলাকে, এখন বল বউকে খাওয়াবি কি? ইমনের মুখে প্রথমে অবাক হওয়া
ভাব ফুটে উঠল, তারপর হালকা ঠোঁটে চাপ দিয়ে বলল, আমার বাবার কি টাকা কম? আমার একটা মাত্র বউকে খাওয়াতে পারবে না? বাবার চোখ লাল হয়ে উঠল, রাগে মুখ ফুলে গেছে। তিনি ধমক দিয়ে বললেন, আমার টাকায় খেতে লজ্জা করে না? বিয়ে করেছে, বউকে খাওয়ানোর মুরুদ নাই? বাবার টাকা তো আমারই টাকা, তাই খাওয়াবেই তো, কিছুতেই লজ্জা লাগবে না। পাশ থেকে ইমনের বড় ভাই কিছুটা মুচকি হেসে তাকিয়ে থাকলো, কিন্তু ইমনের বাবা এমন অদ্ভুত কথা শুনে আরো রেগে গেলেন। তিনি গর্জে উঠলেন, তুমি কি বুঝছো কি বলছো? আমার টাকায় কৌতুক করবে? বাবা, রাগ করো না, আমি শুধু মজা করছি। ওখানে উপরে বউ বসে আছে, রাগে আগুন হয়ে আছে। এখানে তুমি আগুন, বাড়ি না ব্লাস্ট করে? ইমনের বাবা গালাগালি করতে লাগলেন, কিন্তু ইমনের দুষ্টামি ভঙ্গি আর চোখে ধরা ছলনার কারণে তার রাগ একটু হ্রাস পেতে শুরু করলো। ইমন ধীরে ধীরে মুখে মুচকি হাসি নিয়ে বলল, চিন্তা করো না বাবা, বিয়ে যখন করেছি বউকে খাওয়ানোর দায়িত্ব নিব। নিজের খাবার শেষ করে ইমন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ঘরটা নিস্তব্ধ। নীলা বিছানার এক কোণে চুপচাপ বসে আছে, চোখে লাল দাগ, ঠোঁট কাঁপছে রাগার অভিমান নিয়ে। ইমন দরজার দিকে এগিয়ে এসে তার দিকে তাকালো, তারপর চুপচাপ ঘরে দরজা বন্ধ করে দিল। ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো। জান, কাছে আসবি না, তোর সাথে এক বিছানায় থাকতে পারবো না। কেন? আবার জিজ্ঞেস করছিস কেন? বুঝতে পারছিস না? তোর সাথে শুতে আমার রুচিতে বাধে। কেন, কি করেছি? কি করেছিস জিজ্ঞেস করছিস কেন? মেজাজ গরম করবি না ইমন। তার চোখে রাগ, অভিমান আর কিছুটা শত্রুভাব সব মিশে আছে। সে বিছানার এক প্রান্তে বসে কাঁপছে। সোফায় ঘুমা। সম্ভব না। রুমের বাতাস ভারী হয়ে উঠেছে। নীলা বিছানার এক কোণে বসে আছে, চোখে আগুন, মুখ লাল হয়ে গেছে রাগ অভিমান নিয়ে। ইমন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে দুষ্টামি, মুখে মুচকি হাসি। তোর সাথে আমি এক বিছানায় থাকবো না, কাছে আসবি না ইমন। নীলা এতটা জোরে বলল যে যেন পুরো রুম কেঁপে উঠল। তার চোখের আগুন থেকে স্পষ্ট সে একেবারে রাজি নয়। ইমন ধীরে হাসলো, তার চোখের মায়া আর ঝুঁকি একসাথে মিশে আছে। সে হঠাৎ নীলার হাত ধরলো আর টানতে লাগলো। নীলা রাগে হঠাৎ বিছানায় পিছিয়ে পড়ল। ইমন তখন তার পাশে এসে বসলো। চুপ করো জান, আমি শুধু ভালোবাসবো। নীলার কথা বলার আগেই ইমন নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। নীলার চোখ বড় করে তাকালো, তারপর রেগে আগুন হয়ে চিৎকার করে উঠল, কুত্তা, তোর কি ভয় নেই? আবার কিস করছিস? আমাকে ছাড়। নীলা আঙ্গুল তুলে ইমনের গালে চড় দিতে চাইল, কিন্তু ইমন পাত্তা দিল না। ইমন আবার নীরবতা ভেঙে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তোর সাহস কত? ছেড়ে দে আমাকে, চেপে ধরিস না। নীলার রাগ, অভিমান আর প্রতিরোধ সব মিলিয়ে যেন রুমে ঝড় উঠেছে। তবু ইমন এক ধৈর্য আর নিষ্ঠুর মায়ের সঙ্গে ঠোঁট চালো না। সে চুপচাপ ধরে রাখলো। আর নীলা রাগে গালাগালি দিতে দিতে শরীর কেঁপে যাচ্ছে। আমি তোর সঙ্গে শুতে পারবো না, ছেড়ে দে, আমি চিৎকার করব। কিন্তু ইমন একটুও পাত্তা দিল না। সে আবার কিস করতে লাগলো। এবার একটু ধীরে, রুমটা যেন আরো উত্তপ্ত হয়ে উঠল। ইমন আস্তে আস্তে নীলার মাঝে একদম ডুবে গেল। নীলা চেয়েও থামাতে পারল না তাকে। চলতে থাকলো তার ভালোবাসা। গভীর রাত, ঘরের বাতাস ভারী, বাইরে চুপচাপ, কিন্তু রুমের ভেতর এক অদ্ভুত উত্তেজনা। নীলা বিছানার এক কোণে বসে কান্নায় ভেঙে পড়েছে, চোখ লাল, মুখ ভিজে গেছে, তার বুক কাঁপছে প্রতিটা নিঃশ্বাসে। ইমন ধীরে নীলার পাশে এসে তার হাত ধরল, জড়িয়ে ধরে বলল, জান, কেন কান্না করছো? নীলা হঠাৎ চিৎকার করে উঠল, চোখে আগুন আর রাগ নিয়ে বলল, কুত্তা, একে তো জোর করে বিয়ে করেছিস, আবার এখন জোর করে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিস। কি শুরু করেছিস তুই? জান, কান্না করো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। লজ্জা করে না? সিনিয়র মামাতো বোনকে জোর করে বিয়ে করেছিস আর এখন এমন করছিস? কি ভাবছিস তুই? সরি সোনা, কান্না করো না। আমি জানি সব ঠিকভাবে করা হয়নি, কিন্তু আমি শুধু তোমাকে হারাতে চাইনি।
নীলা চুপ হয়ে গেল, চোখের পানি মুছে ফেল। বুকের ভেতর রাগ আর অভিমান এখনো জেগে আছে। ঘরের মধ্যে নীরবতা নেমে এসেছে, কিন্তু এই নীরবতা আছে দমে থাকা আবেগ আর ঝড়ের আগাম অনুভূতি। রুমের বাতাস আবারও ভারী হয়ে গেছে। রাতের অন্ধকারে নীলা কান্না থামিয়েছে, কিন্তু রাগের আগুন এখনো গলায় চেপে আছে। আর ইমন তার পাশে বসে। এক অদ্ভুত দম বন্ধ করা সকালে রোদ উঠে এসেছে রুমের ভেতর, হালকা আলো ছড়িয়ে দিল। নীলা আস্তে আস্তে চোখগুলো এক নজর দেখতে অবাক হয়ে গেল। ইমন তার গলার উপর মাথা রেখে গভীর ঘুমে আছে। নিঃশ্বাস কেঁপে উঠছে আর শ্বাস প্রশ্বাসে কোমল শীতলতা বাতাসে ভেসে আসছে। নীলা চোখ বড় করে তাকালো। রাগ আর অভিমান মিলে তার ভেতর আগুন জ্বলে উঠল। সে এক হঠাৎ ধাক্কা মেরে ইমনের শরীরকে তুলে ফেলে বিছানা থেকে। কুত্তা, কি করছিস? জোর করে ঘনিষ্ঠ হয়েছিস আর এখন আবার আমার বুকে ঘুমিয়ে পড়েছিস। ইমন হঠাৎ চমকে ওঠে, চোখ বড় করে খুলে। সে হঠাৎ চিৎকারের মতো শব্দ করে বলল, আল্লাহ, ভূমিকম্প! কি বললি? আল্লাহ, ভূমিকম্প? তুই কি বুঝছিস আর কি করছিস? এত কিছুর পরেও নাটক করবি? জান, আমি তো ঘুমিয়েছিলাম, ভুল হয়ে গেছে। নীলার আগে আগুন হয়ে আবার চিৎকার করতে লাগলো। আর ইমন শুধু হাসি চাপিয়ে চোখ বন্ধ করে শান্ত হওয়ার চেষ্টা করলো। রুমের বাতাস আবার ভারী চাপ নেমে এলো। নীলা ঘরের এক কোণে দাঁড়িয়ে আর ইমন বিছানার পাশে দাঁড়িয়ে। দুজনের মুখে ভুরকুচকে, চোখে আগুন, কিন্তু ভেতরে একটা অদ্ভুত মায়া ও আবেগ লুকিয়ে আছে। সকালটা অদ্ভুত নীরবতায় শুরু হলো। গোসল করে এসে নীলা চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। ভেজা চুল কাঁধ বেয়ে নিচে পড়ছে। মুখে কোনো সাজ নেই, কিন্তু চোখ দুটো এখনো ফুলে আছে রাতের কান্নার জন্য। রাগ আর অপমান যেন এখনো তার ভেতরে জমে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ইমন ভেতরে ঢুকলো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে নীলার দিকে তাকিয়ে রইল, তারপর স্বাভাবিক গলায় বলল, চলো নিচে যাই, সবাই খেতে বসেছে। তুই যা, আমি খাবো না। এমন একটু বিরক্ত হলো, নিজেকে সামলে নিল। ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, এমন করো কেন জান? আমাকে মানতে এত সমস্যা কোথায়? সমস্যা বুঝিস না? বুঝার মতো বুদ্ধি থাকলে এসব করতিস না। তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নাই, তাহলে আমাকে মানতে সমস্যা কোথায়? কথাটা শুনেই নীলার মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল। সে হঠাৎ দাঁড়িয়ে গেল। তাতে কি হয়েছে? তাই বলে তোর মতো জুনিয়র ছেলেকে আমি কোনোদিন মানবো? অসম্ভব। আমি খারাপ কিসে বলো তো? সকাল সকাল মাথা গরম করবি না ইমন। চোখের সামনে থেকে চলে যা এক্ষুনি। রুমের ভেতর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ল। ইমন কিছুক্ষণ চুপ করে নীলার দিকে তাকিয়ে রইল। তার চোখে জেদ আর নীলার চোখে স্পষ্ট রাগ। ইমন ধীরে মুচকি হেসে বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু না খেয়ে থাকলে আবার নিজেই খাইয়ে দিতে আসবো। তখন কিন্তু রাগ দেখিয়ে লাভ হবে না জান। এই কথা বলেই ইমন দরজার দিকে হাঁটতে লাগলো। আর পিছনে দাঁড়িয়ে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে তাকিয়ে রইল, যেন এই যুদ্ধ এখনই শেষ হওয়ার না। ইমন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে ডাইনিং রুমে সকলের নাস্তার আয়োজন করা হচ্ছে। টেবিলে প্রায় সবাই বসে গেছে। পরিবেশটা শান্ত হলো, ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। ইমনের বাবা চুপচাপ বসে খাবার খাচ্ছিল, মুখ গম্ভীর, যেন এখনো রাগ কমেনি। ইমন গিয়ে টেবিল থেকে একটা প্লেট তুলে খাবার নিতে লাগলো। ভাত, ডিম আর তরকারি তুলে নিতেই বাবার চোখ পড়ে গেল তার দিকে। ইমনের বাবা ভুরু কুঁচকে বললেন, কি ব্যাপার, বউ পেয়ে কি রুমে বসে খাওয়ার ধান্দা শুরু করেছো নাকি? টেবিলে বসা সবাই একটু থেমে গেল। ইমন কিন্তু একটু বিচলিত হলো না, বরং স্বাভাবিক ভঙ্গিতে খাবার তুলতে তুলতে বলল, কি করব বাবা, কাল যেভাবে রাগারাগি করলে আমার বউটার সাথে, বেচারি ভয়েই তো নিচে আসছে না। কথাটা শুনে বাবার মুখ আরো শক্ত হয়ে গেল। তিনি চামচ নামিয়ে রাগী গলায় বললেন, এমন ভাব করছিস যেন নিজের টাকায় খাওয়াচ্ছিস তাকে। আরে বাবা, তোমার টাকা তো আমারই টাকা। ছেলে মানুষ করেছো কিসের জন্য বলো তো? পাশে বসে থাকা বড় ভাই আর নিজেকে সামলাতে পারল না, সে হেসে ফেল। ভাই হাসতে হাসতে বলল, বাবা, তোমার যেভাবে ঝগড়া করলে সত্যি নোবেল পুরস্কার পাওয়া উচিত। এত ধৈর্য কারো থাকে না। মুহূর্তে টেবিলে চাপা হাসি ছড়িয়ে পড়ল, কিন্তু ইমনের বাবা রেগে চোখ বড় করে তাকালেন। তোরা দুই ভাই মিলে আমাকে পাগল বানাবি একদিন। পাগল বানাই না বাবা, শুধু বউটাকে না খাইয়ে রাখতে মন চায় না। রাগ যতই থাকুক, সে এখন এই বাড়ির মানুষ।
কথাটা বলেই ইমন ঘুরে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো আর টেবিলে বসে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। উপরে রুমে তখন নীলা জানালার পাশে দাঁড়িয়ে আছে, না খেয়ে রাগে আর অপমানে নিজেকে শক্ত করে রেখেছে। ইমন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, হাতে খাবারের প্লেট, তার মুখে আগের মতোই দুষ্টু হাসি, কিন্তু চোখে একটা চিন্তাও স্পষ্ট। রুমের সামনে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে দরজার ভেতর থেকে আটকে দিল। নীলা তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। দরজা লক হওয়ার শব্দ শুনে ঘুরে তাকালো। দরজা বন্ধ করবি কেন? ইমন কিছু না বলে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল, তারপর নরম গলায় বলল, জান, খেয়ে নাও, তোমার জন্য খাবার এনেছি। নীলা একবার খাবারের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল, তার গলায় স্পষ্ট জেদ। তুই খা, আমার ইচ্ছে করছে না। একটু খাও না, না হলে শরীর খারাপ হবে। সকাল থেকে কিছু খাওনি। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার কি হবে সেটা আমি বুঝবো। ইমন এবার আর কিছু শুনল না, হঠাৎ তার হাত ধরে টেনে জোর করে বিছানায় বসিয়ে দিল। চুপচাপ বসো, আমি খাইয়ে দিচ্ছি। সাহস কত বড় হয়েছে তোর, আমাকে জোর করবি? হাত ছাড়। নীলা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু ইমন পাশে দাঁড়িয়ে পথ আটকে দিল। ইমন শান্ত গলায় বলল, যত রাগ আছে পরে করো, আগে খাও। না খেয়ে থাকলে আমি সত্যি রাগ করব। তোর রাগ দেখে আমি ভয় পাই নাকি? আমার জীবন নষ্ট করে এখন ভালো স্বামী সাজতে আসছিস? রুমের বাতাস আবারও গরম হয়ে উঠল। নীলার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সে কান্না আটকে রেখেছে আর ইমন প্লেট হাতে দাঁড়িয়ে আছে। জেদ নিয়ে ইমন ধীরে চামচে খাবার তুলে তার সামনে ধরল। মুখ খুলো যান, ঝগড়া পরে করব। নীলা রাগে আগুন হয়ে তাকিয়ে রইল, যেন এখনই আবার নতুন ঝড় উঠতে যাচ্ছে। রুমের ভেতর তখন উত্তেজনায় ভারী হয়ে আছে পরিবেশ। ইমন চামচে করে খাবার তুলে নীলার মুখের সামনে ধরতেই নীলা হঠাৎ রাগে হাত তুলে পুরো প্লেটটাই ফেলে দিল। খাবার মেঝেতে ছড়িয়ে পড়ল। নীলার চোখ লাল হয়ে গেছে রাগে, বুক ওঠানামা করছে দ্রুত। তোর হয়তো খুব রোম্যান্স করতে মন চাচ্ছে, তাই না? এত নাটক করে ভালো স্বামী সাজতে এসেছিস। কথাটা শেষ হতেই ইমনের চোখ হঠাৎ বদলে গেল। কয়েক সেকেন্ড সে চুপচাপ নীলার দিকে তাকিয়ে রইল, তারপর এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। এরপর কোনো সুযোগ না দিয়েই নীলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নীলা পুরো হতবাক হয়ে গেল, কয়েক মুহূর্ত যেন বুঝতেই পারল না কি হচ্ছে। তারপরে রাগে ছটফট করতে লাগলো, হাত দিয়ে ইমনকে সরানোর চেষ্টা করতে লাগলো। ছাড়, পাগল হয়ে গেছিস নাকি? কিন্তু ইমন যেন কিছুই শুনছে না, বরং আরো শক্ত করে কাছে তাকে টেনে নিল। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে ধীরে ধীরে তার গলায় মুখ নামিয়ে আনলো, তারপর গলে আর বুকের কাছে একের পর এক কিস করতে লাগলো। নীলা পুরো শরীর কেঁপে উঠল রাগার অস্বস্তিতে। সে ধাক্কা দিতে দিতে বলল, ছাড় বলছি, আমি খাবো, আমি খাবো। কথাটা শুনে ইমন থেমে গেল, ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। মুখে হালকা দুষ্টু হাসি ফুটে উঠল। আগে বললেই তো হতো জান, এত যুদ্ধ করার কি দরকার ছিল? নীলা হাঁপাতে হাঁপাতে দূরে সরে গেল, চোখে আগুন, মুখ লাল হয়ে গেছে রাগে আর লজ্জায়। কিন্তু এবার সে আর কিছু বলল না, শুধু দাঁত চেপে বসে রইল। আর ইমন নিচে পড়ে থাকা খাবারের দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, মনে হয় আবার নিচে গিয়ে খাবার আনতে হবে। আমার বউটা খুব ঝড়ো টাইপ। রুমের ভেতর কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ইমন দীর্ঘশ্বাস ফেল, মেঝেতে ছড়িয়ে থাকা খাবারের দিকে তাকিয়ে মাথা নাড়ল, তারপর নিচু গলায় বলল, এই মেয়েকে সামলাতে গেলে আমার লাইফটাই শেষ হয়ে যাবে মনে হয়। নীলা মুখ ঘুরিয়ে বসে আছে, রাগে কিছু বলছে না, কিন্তু চোখ মুখ শক্ত হয়ে আছে। ইমন আর কিছু না বলে দরজা খুলে আবার নিচে নেমে গেল খাবার আনতে। নিচে ডাইনিং টেবিলে তখনও তার বাবা বসে চা খাচ্ছিলেন। ইমন আবার প্লেটে হাত নিতে যেতেই বাবা তাকিয়ে বললেন, কি হলো, এত তাড়াতাড়ি খেয়ে ফেললি নাকি? না বাবা, বউ ফেলে দিয়েছে। আমার খাবার কি এত সস্তা হয়ে গেছে নাকি না খেয়ে ফেলে দিচ্ছে? কি করব বাবা, আমার বউটা অনেক রাগী। তোমার বউয়ের মতো শান্ত না কিন্তু। কথাটা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা মা চোখ বড় করে তাকলেন, তারপর রাগী কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বল। সত্যি বাবা, ইমন আর তোমার ঝগড়া দেখলে সিরিয়াল বানানো যাবে। তোরা সবাই মিলে যা শুরু করেছিস, আমাকে বাড়ি ছাড়তে হবে একদিন। ইমন ততক্ষণে আবার খাবার তুলে প্লেটে সাজিয়ে নিয়েছে, তারপর দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকেই দরজা বন্ধ করলো। নীলা এবার বিছানায় চুপচাপ বসেছিল, আগের মতো চিৎকার করছে না, শুধু ক্লান্ত চোখে তাকিয়ে আছে সামনে। ইমন ধীরে এসে তার সামনে বসলো। ইমন নরম গলায় বলল,
এবার কিন্তু ফেললে আবার নিচে যেতে হবে। আমারও লজ্জা লাগে জান। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। ইমন ধীরে চামচে খাবার তুলে তার মুখের সামনে ধরল। কয়েক সেকেন্ড নীলা তাকিয়ে থাকলো, তারপর ধীরে মুখ খুললো। ইমন অবাক হয়ে গেল। এখন কোনো ঝগড়া ছাড়াই সে খাচ্ছে। রুমটা অদ্ভুত শান্ত হয়ে গেল, শুধু চামচের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। ইমন মুচকি হেসে বলল, এই তো আমার রাগী বউটা ভালো মেয়ে হলে কত সুন্দর লাগে। নীলা চোখ তুলে তাকালো, কিন্তু এবারও কিছু বলল না। তার নীরবতা যেন ঝড়ের আগের শান্তির মতো। নীলা চুপচাপ বসে খাবার খাচ্ছিল। রুমের ভেতর অদ্ভুত একটা নীরবতা নেমে এসেছে। কিছুক্ষণ আগের ঝড় যেন হঠাৎ থেমে গেছে। ইমন তার সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মেয়েটাকে নতুন করে দেখছে। খাওয়া শেষ হতেই ইমন ধীরে ধীরে একটু কাছে সরে এলো। মুখে সেই পরিচিত দুষ্টু হাসি। ইমন নরম গলায় বলল, চলো যান, ছাদে যাই। আমি কি পাগল নাকি? এই রোদের মধ্যে ছাদে যাব? মাথা খারাপ হয়ে গেছে তোর? ইমন নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল, তারপর আস্তে আস্তে বলল, হ্যাঁ আমি পাগল, তোমার ভালোবাসায় পুরো পাগল হয়ে গেছি। তাই তো সব জায়গাতেই রোমান্টিক পরিবেশ খুঁজি। ছাদ, বারান্দা, রুম, সব জায়গায় সুন্দর লাগে যখন তুমি পাশে থাকো। তুই একদম রুম থেকে বের হয়ে যা। তুই থাকলেই আলতু ফালতু কথা বলে আমার মেজাজ গরম করিস। আরে এত রাগ করো কেন জান? স্বামী একটু রোমান্টিক হলে সমস্যা কোথায়? জান বলবি না আমাকে, মাথা এমনিতেই গরম হয়ে আছে। আর একবার আজে বাজে কথা বললে জানলা দিয়ে ফেলে দেবো তোকে। ইমন একটু ভয় পেল না, বরং হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। আচ্ছা ঠিক আছে, ছাদে না গেলে সমস্যা নাই, তাহলে এখানে বসেই গল্প করি। তোর সাথে আমার কোনো গল্প নেই। কিন্তু ইমনের চোখে তখন অন্যরকম এক জেদ, যেন সে ঠিক করে ফেলেছে যত রাগই থাকুক একদিন এই মেয়েটার মুখে হাসি আনবেই। রুমের ভেতর তখন অদ্ভুত নীরবতা। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। নীলা দূরে সরে দাঁড়িয়েছিল, যেন ইমনের থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাই। কিন্তু ইমন থামার ছিল না, ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। ইমন মুচকি হেসে নিচু গলায় বলল, গল্প না করো, অন্তত একটু আদর তো করতে দাও জান। দূরে থাক, একদম কাছে আসবি না। কিন্তু ইমন যেন তার কথাই শুনল না। হঠাৎ হাত বাড়িয়ে নীলাকে নিজের দিকে টেনে নিল। নীলা বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে বিছানার উপর পড়ে গেল। ইমন ঝুঁকে পড়ল তার উপর। কিছু বলার সুযোগ না দিয়ে সে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নীলা হতভম্ব হয়ে গেল, শরীর শক্ত হয়ে উঠল। সে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু ইমন তাকে শক্ত করে ধরে রেখেছে। নীলার শরীর কেঁপে উঠল অস্বস্তি আর রাগে। ইমন ধীরে ফিসফিস করে বলল, রাগ করো না জান, একটু আদর করতে দাও। নীলা চোখ বন্ধ করে দাঁত চেপে রইল। তার ভেতরে রাগ, অপমান আর অদ্ভুত এক অস্থিরতা একসাথে লড়াই করছে। ইমন আবার তার কপালে আর গালে আলতো করে চুমু দিয়ে থেমে গেল। রুমের বাতাস ভারী হয়ে উঠল। নিঃশ্বাসের শব্দে নীলা এবার জোরে তাকে সরিয়ে দিয়ে উঠে বসল। বারবার বলছি, সীমা বুঝে চল ইমন, সবকিছু জোর করে পাওয়া যায় না। ইমন কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তার দিকে। প্রথমবারের মতো তার মুখের হাসিটা একটু মিলান হয়ে গেল। মনে হলো এই মেয়েটার রাগের ভেতর কতটা কষ্ট জমে আছে, হয়তো সেটা সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। বাড়ির পরিবেশ এখনো একটু ভারী। নীলার রুমে একা চুপচাপ বসে আছে। আর ইমন বেশিক্ষণ রুমে থাকতে পারল না। নীলার ঠান্ডা মুখ আর রাগী চোখ সহ্য করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। শেষমেশ ফোন হাতে নিয়ে বের হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে। পাড়ার মোড়ে সেই পুরনো চায়ের দোকানে বসে আছে সবাই। হাসাহাসি, গল্প আর চায়ের কাপের ধোঁয়ায় জমে উঠেছে আড্ডা। ইমন বসতেই তার এক বন্ধু চোখ টিপে বলল, কি ভাই, কেমন কাটছে বিবাহিত জীবন? নতুন বউ নিয়ে তো এখন আকাশে ওড়ার কথা। সবাই একসাথে হেসে উঠল। ইমন বিরক্ত মুখ করে চায়ের কাপ হাতে নিয়ে বলল, আর বলিস না ভাই, পুরো বোরিং লাইফ হয়ে গেছে। কেন রে, বউ সুন্দর না নাকি? সুন্দর তো আগুন লেভেলের, কিন্তু সমস্যা হলো বউটা ভয়ঙ্কর রাগী। কাছে গেলেই তুফান শুরু হয়ে যায়, মনে হয় যুদ্ধ করতে গেছি। আর ধৈর্য ধর ভাই, নতুন বিয়ে, সময় লাগবে, একদিন ঠিক হয়ে যাবে সব। আমার আবার এত ধৈর্য নাই বন্ধু। আমি তো ভাবছিলাম বিয়ে করলে রোমান্স করব, আর এখানে গেলে ঝাড়ি, কাছে গেলে মারার হুমকি। তাহলে বুঝে নে, সিনিয়র বউ সামলানো এত সহজ না। ইমন হেসে ফেলল ঠিকই, কিন্তু চোখে একটু চিন্তার ছাপ ফুটে উঠল।
ইমন নিচু গলায় বলল, তাও ছাড়বো না। যত রাগই করুক একদিন না একদিন আমাকে ভালোবাসবেই। বন্ধুরা তখন তাকে নিয়ে মজা করছে, কিন্তু ইমন বুঝতে পারছে না এই সময় বাড়িতে এমন একটা কিছু ঘটতে যাচ্ছে যা পুরো পরিস্থিতি বদলে দেবে। দুপুর গড়িয়ে বিকেলের আলো নামতে শুরু করেছে। বন্ধু বান্ধবদের সাথে পুরনো সেই আড্ডা জায়গায় বসে আছে ইমন। চারপাশে হাসাহাসি, ঠাট্টা আর চায়ের কাপে ধোয়া উঠছে, কিন্তু ইমনের মুখে যেন সেই আগে দুষ্ট হাসিটা নেই। বন্ধুরা সেটা লক্ষ্য করতেই একজনের কাঁধে হাত রেখে হেসে বলল, কি ভাই, বিয়ের পর তো মানুষ আরো ফ্রেশ থাকে, তোমার চেহারা দেখি উল্টো সিরিয়াস হয়ে গেছে। কেমন কাটছে বিবাহিত জীবন বলো তো? ইমন দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপটা হাতে ঘোরাতে ঘোরাতে বলল, আর বলিস না ভাই, একদম বোরিং হয়ে গেছে জীবনটা। বউটা এমন রাগী যে কাছে গেলেই মনে হয় ঝড় শুরু হয়ে যাবে। একটু কথা বলতে গেলেও চোখ রাঙানি, আর 2 মিনিট বেশি দাঁড়ালেই তুফান শুরু। মনে হয় আমি স্বামী না, আসামি হয়ে গেছি। আরে নতুন বিয়ে, একটু সময় দে। মেয়েরা প্রথম এমনই থাকে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে দেখিস। আমি তো ভাবছিলাম বিয়ে মানে রোমান্স, আদর, ভালোবাসা, আর এখানে দেখি প্রতিদিন কোর্ট মার্শাল চলছে। কখন কি ভুল করি নিজেই বুঝি না। বন্ধুরা আবার হাসাহাসি শুরু করলো, কিন্তু ইমনের ভিতরে কোথাও যেন অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। কিছুক্ষণ পর আড্ডা শেষ করে সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে ঢুকেই ইমন চারিদিকে চোখ ঘুরালো। অদ্ভুত নীরব লাগছিল পুরো বাড়িটা। সাধারণত এই সময়ে নীলার রুম থেকে কোনো না কোনো শব্দ আসে, কিন্তু আজ সব চুপচাপ। ইমন দ্রুত রুমের দিকে গিয়ে দরজা খুলতেই দেখলো রুম ফাঁকা। ভুরু কুঁচকে নিচে নেমে এলো, মাকে জিজ্ঞেস করলো, মা, নীলা কই? মা, আমি তো দেখি নাই বাবা, দুপুরের পর থেকে চোখেই পড়ে নাই। কথাটা শুনেই ইমনের বুকের ভিতর ধক করে উঠল। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, ড্রয়িং রুম, বারান্দা, রান্নাঘর, কোথাও নেই নীলা। যত সময় যাচ্ছে তার মাথার ভেতর ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ মনে হলো নীলা কি তাকে ছেড়ে চলে গেছে। রাগা অস্থিরতায় ইমনের চোখ লাল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, এত সহজে চলে যাবে নাকি তুমি নীলা? ঠিক তখনই মাথায় ছাদের কথা আসলো। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছাদে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল ইমন। হালকা বাতাসে দোল খাচ্ছে ছাদে সেই পুরনো দোলনা, আর সেখানে চুপচাপ বসে আছে নীলা। চুলগুলো বাতাসে উঠছে, মুখটা একটু মন খারাপ করা। দূরে আকাশের দিকে তাকিয়ে আছে সে। 1 সেকেন্ডও দেরি করলো না ইমন। দৌড়ে গিয়ে পিছন থেকে শক্ত করে নীলাকে জড়িয়ে ধরলো। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে বসে আছো, আমি পুরো বাড়ি পাগলের মতো খুঁজছি। জানো, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তার কণ্ঠে রাগের সাথে মিশেছিল ভয় আর অদ্ভুত এক স্বস্তি, যেন হারিয়ে যাওয়া কিছু আবার ফিরে পেয়েছে। নীলা হঠাৎই বিরক্ত হয়ে ইমনের হাত ছাড়াতে চেষ্টা করে রাগী গলায় বলল, ছাড় আমাকে। তোর এই যন্ত্রণা থেকে কি ছাদেও এসে একটু শান্তিতে বসতে পারবো না নাকি? সারাক্ষণ পেছনে পেছনে ঘুরিস কেন বলতো? ইমন তখনও শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে। কণ্ঠটা নরম হয়ে গেল, যেন একটু আগে সেই রাগ সব উধাও হয়ে গেছে। ধীরে ধীরে বলল, পারবে জান, অবশ্যই পারবে, কিন্তু নিচে কোথাও তোমাকে না পেয়ে সত্যি ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যদি সত্যি আমাকে ছেড়ে চলে যাও। যাবই তো একদিন। জোর করে ধরে রাখছিস বলে কি সারা জীবন থাকবো নাকি? আমার ইচ্ছে বলে কিছু নেই। কথাটা শুনে ইমনের বুকটা যেন হঠাৎ মোছো দিয়ে উঠল। সে নীলাকে নিজের দিকে ঘুরিয়ে চোখের দিকে তাকালো। চোখে স্পষ্ট ভয় আর জেদ মিশে আছে। ইমন ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, কখনো যেতে দিব না তোমাকে, পৃথিবীর কেউ না, এমনকি তুমিও চাইলে যেতে পারবে না। কারণ আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি নীলা, এতটা ভালোবাসি যে তোমাকে ছাড়া নিজের জীবনটাই কল্পনা করতে পারি না। তুমি কেন বোঝো না বলো তো?
নীলা কিছু বলতে গিয়েও থেমে গেল, তার চোখে এমন রাগের ছাপ, কিন্তু ইমনের কণ্ঠে সেই কাপা আবেগটা তাকে মুহূর্তের জন্য নীরব করে দিল। হঠাৎ আবেগে ইমন আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে ঝুঁকে এসে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, তারপর গভীরভাবে তাকে কাছে টেনে নিয়ে কিস করতে লাগলো। নীলা প্রথমে অবাক হয়ে গেল, চোখ বড় হয়ে উঠল, রাগ যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইল। কিন্তু ইমনের বুকে ধুকপুক শব্দ আর তার শক্ত করে জড়িয়ে ধরা হাত দুটো অনুভব করে সে আর কিছু বলল না। রাগ থাকলেও অদ্ভুতভাবে চুপ হয়ে থাকলো নীলা, শুধু বাতাসে দোল খেতে থাকা। দোলনার সাথে সাথে তাদের দুজনের নীরব অনুভূতিগুলো ধীরে ধীরে বদলে যেতে থাকে। ইমন একটু সময় নীলার দিকে তাকিয়ে রইল। দোলনায় বসে থাকা মেয়েটা মুখ গোমরা করে দূরে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। ইমন দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, চলো নিচে যাই যান, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই খুঁজবে। আমি নামবো না, পড়ে যাব। তুই যা নিচে। তাহলে আমিও যাব না, তুমি এখানে থাকলে আমিও এখানেই বসে থাকবো। তোর ইচ্ছে, আমার কি? বলে আবার মুখ ঘুরিয়ে নিল সে। দোলনা আস্তে আস্তে দুলছে আর বাতাসে নীলার চুলগুলো উড়ে এসে মুখে লাগছে, কিন্তু ইমন তো থামার ছিল না। হঠাৎ সে দোলনার সামনে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ম্যাডাম, এত রাগ করলে কিন্তু মুখে ভাঁজ পড়ে যাবে, তখন কিন্তু আমি আরেকটা নতুন বউ খুঁজে ফেলবো। সাহস থাকলে খুঁজে দেখ, হাত পা ভেঙে দিব। ইমন হেসে ফেলল, তারপর ইচ্ছে করে দোলনাটা হালকা ঠেলা দিল। নীলা চমকে উঠে বলল, এই ইমন পড়ে গেলে কিন্তু তোর খবর আছে। আরে আমি তো আছি ধরার জন্য, তুমি পড়লে সরাসরি আমার কোলে ল্যান্ড করবে। তুই একদম অসহ্য, সারাক্ষণ আজে বাজে কথা বলিস কেন? ইমন আবার তার সামনে বসে শিশুর মতো মুখ বানিয়ে বলল, কারণ আমার বউটা সারাক্ষণ রাগ করে থাকে, তাই ভাবলাম একটু হাসানোর চেষ্টা করি, যদি একটু হলেও মন ভালো হয়। নীলা কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে রাখলো, কিন্তু চোখের কোণে রাগটা আগের মতো তীব্র নেই। ইমন এবার ধীরে ধীরে তার পাশে বসে বলল, জানো, তুমি রাগ করে থাকলেও তোমাকে খুব সুন্দর লাগে, তবে হাসলে আরও বেশি লাগে। নীলা ঠোঁট চেপে রাখলো যেন হাসি বের না হয়ে যায়, তবু নিজেকে শক্ত করে বলল, বেশি কথা বলবি না, মাথা ধরছে আমার। ইমন মুচকি হেসে আকাশের দিকে তাকালো, বুঝে গেল রাগ পুরো না গেলেও তার দুষ্টামিতে নীলার মনটা একটু হলো নরম হয়ে এসেছে। সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে, আকাশে হালকা কমল রং ছড়িয়ে ধীরে ধীরে অন্ধকার নামছে। রুমের জানালার পাশে চুপচাপ বসেছিল নীলা। সারাদিন ইমনের দুষ্টামি আর ঝগড়ার মাঝে তার মনটা অদ্ভুত ভারী হয়েছিল। ঠিক তখনই টেবিলের ওপর রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম দেখে নীলার বুকটা ধক করে উঠল। কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কল রিসিভ করলো সে। নীলা কাপা গলায় বলল, হ্যালো মা। কেমন আছিস মা? এই কথাটা শুনতে নীলার বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন একসাথে বের হয়ে এলো। চোখ ভরে পানি চলে আসলো তার। হঠাৎ করে কান্না জড়িয়ে গেল গলায়। নীলা কান্না করতে করতে বলল, মা তোমরা কি আমাকে একদম ভুলে গেছো? একবারও নিতে আসলে না, একটা ফোনও তো দাও না ঠিক মতো। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর মায়ের ভারী নিঃশ্বাস শোনা গেল। মা ধীরে বলল, না রে মা, মেয়েকে কি কোনো মা ভুলতে পারে? কিন্তু তুই তো জানিস তোর বাবা এই সম্পর্কটা কখনোই মানবে না। কেন মা? একটা রাগ মানুষ কত বছর ধরে রাখে, এতদিন পরেও যদি ক্ষমা না করে তাহলে সেই রাগের মানে কি? আমি তো কত বোঝাই তাকে, কতবার বলেছি মেয়ের সুখটাই বড়, কিন্তু সে তো কিছুতেই শুনতেই চায় না মা। ফুপা তো অনেক ভালো মানুষ মা, ছোটবেলা থেকেই দেখেছি উনি সবাইকে কত ভালোবাসেন। জানি তো মা, আমিও জানি মানুষটা খারাপ না, কিন্তু তুই তো সব জানিস না পুরোটা। কি জানি না মা? তোর বাবা আর তোর ফুপা এক সময় জানের বন্ধু ছিল, একসাথে চলাফেরা পড়াশোনা সব কিছু করতো। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন তোর ফুপা তোর ফুপুর প্রেমে পড়ে। বিষয়টা জানার পর তোর বাবা খুবই রেগে যায়, কারণ পরিবারের কেউ সেটা মানতে চায়নি। তোর বাবা ভেবেছিল বন্ধুর বিশ্বাস ভেঙে দিয়েছে সে। এই রাগে তাদের বন্ধুত্ব একদিন শেষ করে দেয়। তারপর একদিন তোর ফুপু বাড়ি থেকে পালিয়ে গিয়ে তোর ফুপাকে বিয়ে করে। সেই ঘটনায় তোর বাবাকে পুরো ভেঙে দেয়। সেদিন থেকেই তারা দুজন একে অপরের শত্রু হয়ে যায়। নীলার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। এত বছরের রাগ আর ভাঙ্গা বন্ধুত্বের গল্প শুনে তার চোখ আবার ভিজে গেল। নীলা আস্তে বলল,
একটা ভুল বোঝাবুঝির জন্য এত বছর সম্পর্ক নষ্ট করে রাখা ঠিক না মা। আমিও তাই ভাবি রে মা, কিন্তু সব মানুষ তো সহজে মন নরম করতে পারে না। নীলা ফোনটা কানে ধরে চুপ করে বসে রইল। তার মনে হচ্ছিল শুধু তার আর ইমনের বিয়ে না, এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে বহু বছরের অভিমান আর ভাঙ্গা বন্ধুত্বের গল্প। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। নীলা জানালার বাইরে তাকিয়েছিল। আকাশ তখনও পুরো অন্ধকার হয়ে গেছে, দূরের বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া, আর কিন্তু তার মাথার ভেতর যেন একটার পর একটা চিন্তা ঘুরছে। হঠাৎ নীলা ধীরে ধীরে বলল, আচ্ছা মা, একটা কথা বলি। বল মা, কি ভাবছিস আবার? বাবা কি এখনো ফুপাকে ভালোবাসে? ওপাশে মা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, যেন প্রশ্নটা শুনে পুরনো স্মৃতির ভেতরে হারিয়ে গেছে। তারপর ধীরে দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসে রে মা, খুব ভালোবাসে, কিন্তু কোনোদিন প্রকাশ করে না। মুখে যতই রাগ দেখাক, ভিতরে ভিতরে এখনো বন্ধুটাকে ভুলতে পারে নাই। তাহলে তো হয়ে গেছে মা। কি হয়ে গেছে? তাদের দুজনকে আবার মিলিয়ে দিতে হবে, এত বছরের রাগ শেষ করতে হবে। কিন্তু কিভাবে মা? তোর বাবার জেদ তো তুই জানিস। জেদ ভাঙতে হলে একটু প্ল্যান করতে হয় মা। কি প্ল্যান? শোনো, তুমি বাবাকে বলবে ইমনের বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলিস এসব মিথ্যা কথা? আরে মা, শোনো না আগে। বাবা যাই রাগ করুক, ভেতর ভেতর ফুপাকে এখনো নিজের মানুষ ভাবে। এই খবর শুনলে বাবা বসে থাকতে পারবে না, দৌড়ে চলে আসবে। দেখো, বিশ্বাস করো মা, এটাই একমাত্র উপায়। সামনাসামনি দেখা হলেই সব রাগ গলে যাবে। আল্লাহ জানে কি করতে যাচ্ছি আমরা। চিন্তা করো না মা, তোমার মেয়ে আছে না, সব সামলাবে। এরপর কল কেটে গেল। এদিকে নীলার মা ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর সাহস করে ড্রয়িং রুমে গেলেন, যেখানে নীলার বাবা খবরের কাগজ পড়ছিলেন। মা হঠাৎ একটু ঘাবড়ে যাওয়ার অভিনয় করে বললেন, শুনছেন, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? ইমনের বাবা, মানে আপনার সেই বন্ধু, ওনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। কথাটা শুনতে বাবার হাত থেকে খবরের কাগজটা নিচে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল, গলা শুকিয়ে এলো। তিনি অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? সত্যি? এই মাত্র খবর পেলাম। এক সেকেন্ডও দেরি করলেন না তিনি, তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন। বাবা অস্থির গলায় বললেন, গাড়ির চাবি কোথায়? আমি এখনই যাচ্ছি। তার চোখে তখন আর রাগ নেই, শুধু বহু বছরের চাপা উদ্বেগ আর বন্ধুকে হারানোর ভয়। মা চুপচাপ তাকিয়ে রইলেন, মনে মনে বললেন, নীলা ঠিকই বলেছিল, কিছু সম্পর্ক কখনো সত্যি শেষ হয় না। নীলার মা ইচ্ছে করে মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে রইলেন। বাবাকে এতটা অস্থির হতে দেখে তিনি আবারও নাটকটা একটু বাড়িয়ে দিলেন। মা ধীরে ধীরে বলেন, আপনি গিয়ে কি করবেন? উনি তো আপনার শত্রু, এত বছর তো কথা পর্যন্ত বলেন নাই। নীলার বাবা থমকে দাঁড়িয়ে গেলেন, চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠল, যেন কথাটা তার বুকের ভেতর কোথাও গিয়ে লাগলো। তিনি রাগ মেশানো কষ্টের গলায় বলেন, কি বলছো তুমি? শত্রু আবার কিসের? ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, আমার নিজের ভাইয়ের থেকেও কাছের মানুষ ছিল সে। বন্ধু হলে কি এভাবে এত বছর দূরে থাকতে পারতেন? এত কষ্ট দিতে পারলে দুজন দুজনকে? তাহলে তো না গেলেই তো পারেন, যা খুশি হোক। কথাটা শেষ হতে নীলার বাবার ধৈর্য ভেঙে গেল। তিনি হঠাৎ গর্জে উঠে বললেন, যতই রাগ থাকুক, ওর ক্ষতি আমি কোনোদিন চাই না, বুঝছো? মানুষ রাগ করে, কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায় না। বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তাড়াহুড়ো করে গাড়ির চাবি তুলে নিয়ে প্রায় দৌড়ে বের হয়ে গেলেন বাড়ি থেকে। মা চুপচাপ মুচকি হাসলেন, তারপর দ্রুত ওনার পিছন পিছন বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো ইমনদের বাড়ির সামনে। নীলার বাবা এক মুহূর্ত সময় নষ্ট করলেন না, দরজা খুলেই প্রায় দৌড়ে ভিতরে ঢুকে পড়লেন। বাড়ির সবাই তখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল। হঠাৎ তাকে দেখে সবাই অবাক হয়ে উঠে দাঁড়ালো। তিনি কারোর দিকে না তাকিয়ে সরাসরি গিয়ে ইমনের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কাপা গলায় বললেন, কেমন আছিস তুই? শরীর ঠিক আছে তো? খবর শুনে তো আমার মাথা কাজ করছিল না রে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ইমনের মা, ইমন বড় ভাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু এক কোণে দাঁড়িয়ে নীলা চুপচাপ সব দেখছে। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। প্ল্যান কাজ করছে বুঝতে পারল সে। ইমনের বাবা অবাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলেন, আরে আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। মানে তোর হার্ট অ্যাটাক হয়নি?
চারিদিকে সবাই একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। ঠিক তখনই নীলার মা ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়লেন, আর নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ এখন ঝড় উঠতে আর বেশি দেরি নেই। ঘরের ভেতর তখন অদ্ভুত একটা নীরবতা নেমে এসেছে। সবাই এখন বুঝে উঠতে পারছে না আসলে কি হচ্ছে। নীলার বাবা অবাক হয়ে চারিদিকে তাকিয়ে আছেন, আর ইমনের বাবা তার কাঁধে হাত রেখে বিস্মিত চোখে বন্ধুর মুখ দেখছেন। ঠিক তখনই নীলা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার মুখে শান্তভাব কিন্তু চোখে লুকানো উত্তেজনা। সে বাবার সামনে এসে দাঁড়িয়ে আস্তে গলেই বলল, বাবা, ফুপার কিছু হয়নি। সবাই একসাথে নীলার দিকে তাকালো। নীলা এবার গভীর শ্বাস নিয়ে বলল, আমি মিথ্যা বলেছি তোমাকে এখানে আনার জন্য। তুমি যে এখনো ফুপাকে কতটা ভালোবাসো সেটা সবার জানা দরকার ছিল। কথাটা শুনে ঘরের ভেতর যেন সুমিত থেমে গেল। নীলা পাপা কয়েক সেকেন্ড চুপ করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। রাগ করার বদলে তার চোখে অদ্ভুত এক ভাঙ্গা অনুভূতি ফুটে উঠল। এত বছরের জমে থাকা অভিমান যেন হঠাৎ কোথাও গলে যাচ্ছে। তিনি ধীরে ধীরে ইমনের বাবার দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে ভারী গলায় বললেন, আমাকে মাফ করে দে বন্ধু। এত বছর অহংকার করে দূরে ছিলাম, রাগটা ধরে রাখতে গিয়ে বন্ধুত্বটাই হারিয়ে ফেলেছিলাম। ইমনের বাবা কিছুক্ষণ নিশ্চুপ থেকে হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, কাপা গলায় বললেন, পাগল একটা, আমিও কি কম জেদেছিলাম? তোর জন্য কত মন কাঁদেছে জানিস? দুজন মানুষের চোখে পানি চলে এলো। ঘরে সবাই আবেগে চুপ হয়ে গেল। ইমনের মা চোখ মুছতে লাগলেন, বড় ভাই মুচকি হাসলো। এত বছরের শত্রুতা এক মুহূর্তে শেষ হয়ে গেল। নীলা দূরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল। ঠিক তখনই ইমন চুপি চুপি তার পাশে এসে দাঁড়ালো, মুখে দুষ্ট হাসি নিয়ে ফিসফিস করে বলল, জান, তুমি তো অসাধ্য সাধন করে ফেললে। দুই পরিবারের যুদ্ধ শেষ করে দিলে একেবারে। তোর মতো গোবর নাকি আমার মাথায়? এসব প্ল্যান করতে বুদ্ধি লাগে, বুঝেছিস? তাহলে এখন তো আমাদের আর কেউ আটকাবে না, সবাই মেনেই নিবে আমাদের। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ সামনে তাকিয়ে রইল। তার চোখে এখনো অভিমান আছে, রাগ আছে, কিন্তু কোথাও যেন মনটা একটু নরম হয়ে এসেছে। আর ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, এই রাগী মেয়েটাকে ভালোবাসা দিয়ে জিততেই হবে, যত সময় লাগুক না কেন। কয়েক মাস কেটে গেছে, সময় যেন অনেক কিছু বদলে দিয়েছে। যে বাড়িটা একসময় ঝড়, রাগ আর চিৎকারে ভরে থাকতো, এখন সেখানে হাসির শব্দ বেশি শোনা যায়। ইমন এখন নিয়মিত বাবার অফিসে যায়, দায়িত্ব নিতে শিখেছে। সবাই অবাক হয়ে দেখে আগে সেই দুষ্টু ছেলেটা ধীরে ধীরে কতটা বদলে গেছে। তবে একটা জিনিস একটুও বদলায়নি, নীলাকে বিরক্ত করার অভ্যাস। অফিস থেকে ফিরে সে সোজা রুমে ঢুকে পড়ে, শুধু নীলাকে একটু খোঁজা দেওয়ার জন্য। আজ রাতেও দরজা খুলেই ইমন থমকে দাঁড়িয়ে গেল। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে আছে, চুলগুলো খোলা, হালকা গহনা, ঠোঁটে হালকা হাসি, যেন পুরো রুমটাই আলোকিত হয়ে গেছে। ইমন কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে অবাক গলেই বলল, কি জান, আজ এত সুন্দর করে সেজেছো কেন? বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাব। কি বললে তুমি? ঠিকই শুনেছো, ডেট আছে আজ। পরের মুহূর্তেই ইমনের চোখে দুষ্টু কিন্তু ভয়ঙ্কর একটা ঝিলিক দেখা গেল। সে ধীরে ধীরে সামনে এসে নীলার পথ আটকে দাঁড়ালো, নিচু গলায় বলল, সেই পথ আমি থাকতে খোলা থাকবে ভাবলে ভুল করেছো জান। তোমার যাওয়ার সব রাস্তা আজই বন্ধ করে দিব। কথা শেষ হতেই হঠাৎ তাকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে গভীর চুমু এঁকে দিল। নীলা একটু চমকে উঠল, ভেতরে ভেতরে হাসছিল। সে বুঝতে পারছে ইমন এখনো আগের মতোই পাগল তার জন্য। ইমন একটু সময় নষ্ট না করে তাকে কোলে তুলে নিল। নীলা অবাক হয়ে বলল, এ কি করছো ইমন? ইমন হেসে বিছানায় শুইয়ে দিল, আবার তার মুখের কাছে ঝুঁকে পড়ল, আস্তে গলায় বলল, তোমার পালানোর পথ বন্ধ শোনা, এখন শুধু আমার সময়। তার কণ্ঠে ভালোবাসার উষ্ণতা ছিল। নীলার চোখ নরম হয়ে গেল। সে ধীরে ইমনের শার্ট আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, আমি পালাতে চাই না ইমন, ধরে রাখো আমাকে। কথাটা শুনে ইমনের মুখে শিশুর মতো হাসি ফুটে উঠল। সে আবার ভালোবাসায় ভরা চুমুতে নীলাকে জড়িয়ে নিল। দুজনের মাঝে দূরত্ব যেন ধীরে ধীরে হারিয়ে গেল। রাগ, অভিমান সব গলে গিয়ে শুধু কাছাকাছি থাকার অনুভূতিটাই রয়ে গেল। রাতটা নীরবে ভেসে গেল তাদের নতুন করে পাওয়া ভালোবাসার উষ্ণতায়, যেখানে জন্যই এবার ছিল দুজনের মন থেকে মেনে নেওয়া এক সম্পর্কের গভীরতা।